আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইডিলিউম। আমি তোমাদের সাকলাইন ভাইয়া। আজকে আমি তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই আমাদের আজকের আলোচনার টপিক কি? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে আমাদেরকে অবশ্যই সাইটোপ্লাজম সম্পর্কে জানতে হবে। তাহলে সাইটোপ্লাজমটা কি? সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে তরলপূর্ণ অংশ পাওয়া যায়, বস্তু থেকে যায়, তাকে সাইটোপ্লাজম বলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু কি জানলাম? প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অংশ থেকে যায় তাকে কি বলে? সাইটোপ্লাজম। আমরা গত ক্লাসে প্রোটোপ্লাজম সম্পর্কে জেনেছিলাম যে কোষের অর্ধ স্বচ্ছ থকথকে যে জেলিনায় বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। কোষ ঝিল্লিদের ঘেরা সবকিছু প্রোটোপ্লাজমের অংশ, এমনকি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। এই যে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা প্রোটোপ্লাজমের অংশটুকু থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে, কোষ ঝিল্লি দিয়ে ঘেরা প্রোটোপ্লাজমের যেসব অঙ্গাণুগুলো থাকে সেখান থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে বস্তু থেকে যায় তাকে কি বলা হয়? সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের ভিতরে বিভিন্ন অঙ্গাণু থাকে। এই অঙ্গাণুগুলোর কাজ একে অপরের থেকে ভিন্ন ভিন্ন, কিন্তু প্রত্যেকে একে অপরের উপর নির্ভরশীল। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কোনোটা ঝিল্লিযুক্ত বা কোষ পর্দাযুক্ত, আবার কোনোটা ঝিল্লিবিহীন। সাইটোপ্লাজমে যেগুলো অঙ্গাণু থাকে তাহারা কাজের দিক থেকে একে অপরের থেকে ভিন্ন ভিন্ন, কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর ভিতরে কোনটা ঝিল্লিযুক্ত বা কোষ পর্দাযুক্ত, কোনটা ঝিল্লিবিহীন। তাহলে এবার আসো আমরা ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কি কি সেগুলো জেনে নিই। ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া। উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাস্টিড। ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। 3 নাম্বার হচ্ছে গোলজি বস্তু। লাইসোজোম। কোষ গহ্বর। তাহলে দেখলাম সাইটোপ্লাজমীয় ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলো কোনগুলো? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বস্তু, লাইসোজোম এবং কোষ গহ্বর। ঠিক তেমনিভাবে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো সম্পর্কে আমরা জেনে আসি। ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি? নিউক্লিয়াস, ঝিল্লিবিহীন। নিউক্লিয়াসটিকে তো আমরা বাদই দিচ্ছি, তাহলে তো আমরা সাইটোপ্লাজম পাচ্ছি। ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো হচ্ছে যে রাইবোজোম, কোষ কঙ্কাল, সেন্ট্রিওল। তাহলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কাজের দিক থেকে একে অপরের থেকে ভিন্ন ভিন্ন, কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে দুই রকম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু পাওয়া যায়। কোনগুলো ঝিল্লিযুক্ত কোষ পর্দাযুক্ত, কোনগুলো ঝিল্লিবিহীন। ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া, উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাস্টিড, গোলজি বস্তু, লাইসোজোম, কোষ গহ্বর। ঠিক তেমনি ভাবে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম, কোষ কঙ্কাল, সেন্ট্রিওল। তাহলে চলো আমরা ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তাহলে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ভিতরে প্রথমে আমরা কি পেয়েছিলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? মাইটোকন্ড্রিয়া পেয়েছিলাম। মাইটোকন্ড্রিয়া
ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক হচ্ছে রিচার্ড অল্টম্যান। আবিষ্কারক রিচার্ড অল্টম্যান। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইটোকন্ড্রিয়া নামক সাইটোপ্লাজমে ঝিল্লিযুক্ত অঙ্গাণু আবিষ্কার করছে রিচার্ড অল্টম্যান। আবিষ্কারের সাল হচ্ছে যে কেউ কেউ বলে 1886, মতান্তরে 1894 সালে এই মাইটোকন্ড্রিয়া আবিষ্কৃত হয়েছে। এই যে রিচার্ড অল্টম্যান এই মাইটোকন্ড্রিয়াকে আবিষ্কার করেছে, প্রথমে নাম দিয়েছিল হচ্ছে যে বায়োপ্লাস্ট। তাহলে রিচার্ড অল্টম্যান যে মাইটোকন্ড্রিয়াটি লক্ষ্য করেছিল, প্রথমে তার নাম দিয়েছিল কি বায়োপ্লাস্ট। বর্তমানে যে নামটি দেন হচ্ছে কালবেন্ডা। বর্তমানে মাইটোকন্ড্রিয়া নামটি দেন কালবেন্ডা। বর্তমানের মাইটোকন্ড্রিয়া নামটি দেন কালবেন্ডা নামক বিজ্ঞানী। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি জানলাম? মাইটোকন্ড্রিয়া আবিষ্কারক রিচার্ড অল্টম্যান প্রথমে যা আবিষ্কার করেছিল তার নাম দিয়েছিল বায়োপ্লাস্ট। পরবর্তীতে এই যে আমরা মাইটোকন্ড্রিয়া নামটি পেলাম, এই নামটি কে দিয়েছে? কালবেন্ডা। এবার চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি মাইটোকন্ড্রিয়ার চিত্রের দিকে লক্ষ্য করি, চিত্র অঙ্কন করি। মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরী। মাইটোকন্ড্রিয়া কি? দ্বিস্তরী আবরণী। মাইটোকন্ড্রিয়ার আবরণী হচ্ছে যে কি? দ্বিস্তরী। তাহলে আমরা চলো মাইটোকন্ড্রিয়ার একটা আবরণ এঁকে নিই। এটা কি? মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ভাঁজ থাকে তাকে বলা হয় ক্রিস্টি। আমরা যদি একটু ভিন্ন কালি ব্যবহার করি, মাইটোকন্ড্রিয়ার ভিতরের ভাঁজটিকে কি বলা হয়? ক্রিস্টি। এই ক্রিস্টির গায়ে ছোট ছোট বৃন্তযুক্ত বস্তু থাকে, তাকে বলা হয় অক্সিজম। ক্রিস্টির গায়ে ছোট ছোট বৃন্তযুক্ত যে বস্তু থাকে তাকে কি বলা হয়? অক্সিজম। এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে তরলপূর্ণ অংশ থাকে তাকে বলা হয় ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার ভিতরে তরলপূর্ণ অংশ কি বলা হয়? ম্যাট্রিক্স। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা কি দেখলাম? একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র। চিত্রটা কিসের? মাইটোকন্ড্রিয়ার। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে আমরা ঝিল্লি পাচ্ছি, যে ভাঁজগুলো পাচ্ছি মাইটোকন্ড্রিয়ার ভিতরে তাকে বলে ক্রিস্টি। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত যে বস্তু থাকে তার নাম অক্সিজম। তরলপূর্ণ অংশ থাকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে তরলপূর্ণ অংশ থাকে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে তরলপূর্ণ অংশ থাকে তাকে কি বলা হয়? ম্যাট্রিক্স বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরী আবরণী। মাইটোকন্ড্রিয়া শ্বসন কাজে ব্যবহৃত হয়, শক্তি উৎপাদন করে। মাইটোকন্ড্রিয়া শোষণ কাজে ব্যবহৃত হয়ে শক্তি উৎপাদন করে। সেই শক্তি জীব বিভিন্ন কাজে ব্যবহৃত করে। শক্তি জীব বিভিন্ন কাজে ব্যবহার করে। শক্তি কি জীব বিভিন্ন কাজে ব্যবহার করে। তাহলে
কোষের প্রধান শক্তি উৎপাদন কেন্দ্র হিসেবে কাজ করে কে? মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া কোষের প্রধান শক্তি উৎপাদন কেন্দ্র হিসেবে কাজ করে, শক্তি উৎপাদন কেন্দ্র। বা এটিকে কি বলা হচ্ছে? যে পাওয়ার হাউস। তাহলে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস কোনটিকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে আমরা কি দেখতে পেলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু? মাইটোকন্ড্রিয়ায় ঝিল্লি থাকে, যে ভাঁজ থাকে তাকে কিস্টি বলে, কিস্টিকায় বৃন্তযুক্ত যেগুলো অংশ থাকে তাকে অক্সিজোম বলা হয়। মাইটোকন্ড্রিয়নের ভিতরে যে তরলপূর্ণ অংশ থাকে তাকে কি বলা হয়? ভিতরে যে তরলপূর্ণ অংশ থাকে তাকে কি বলা হয়? ম্যাট্রিক্স বলা হয়। মাইটোকন্ড্রিয়নের কাজ শক্তি উৎপাদন করা, পাওয়ার হাউস হিসেবে কাজ করে। জীব সেই শক্তি বিভিন্ন কাজে ব্যবহার করে এবং সকল সুকেন্দ্রিক কোষের ক্ষেত্রে এই মাইটোকন্ড্রিয়াটি পাওয়া যায়, কিন্তু প্রাকেন্দ্রিক কোষে পাওয়া যায় না। প্রাকেন্দ্রিক কোষে পাওয়া যায় না মাইটোকন্ড্রিয়া, সুকেন্দ্রিক কোষে পাওয়া যায়। সুকেন্দ্রিক কোষে পাওয়া যায়, তবে একটা ব্যতিক্রম আছে। সুকেন্দ্রিক কোষের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, তবে একটা ব্যতিক্রম হচ্ছে ট্রাইকোমোনাস। ট্রাইকোমোনাস নামক প্রোটোজোয়াতে, এই সুকেন্দ্রিক কোষে প্রোটোজোয়ার ট্রাইকোমোনাস নামক প্রোটোজোয়া সুকেন্দ্রিক কোষে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। সুকেন্দ্রিক কোষের ক্ষেত্রে ব্যতিক্রম কি? এটা হচ্ছে দেখি ব্যতিক্রম। তাহলে কি দেখলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু? প্রাকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে, তবে ট্রাইকোমোনাস নামক প্রোটোজোয়াতে মাইটোকন্ড্রিয়া থাকে না। তাহলে শিক্ষার্থীবৃন্দু, মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক দেখলাম রিচার্ড অল্টম্যান, নাম দিয়েছিল প্রথমে বায়োপ্লাস্ট, বর্তমানে যে মাইটোকন্ড্রিয়ার নাম দিয়েছে কার্ল বেন্ডার। মাইটোকন্ড্রিয়ার একটা গঠন চিত্র দেখলাম। মাইটোকন্ড্রিয়ার ভিতরে ভাঁজকে কিস্টি বলে, কিস্টির ভিতরে বৃন্তযুক্ত অংশকে অক্সিজোম বলে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে তরলপূর্ণ অংশকে ম্যাট্রিক্স বলে, এবং মাইটোকন্ড্রিয়ার দ্বিস্তরীয় আবরণী যুক্ত। মাইটোকন্ড্রিয়া শোষণ কাজে সহযোগিতা করে শক্তি উৎপাদন করে, এবং এই কারণে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, বা পাওয়ার হাউস বলা হয়। সেই শক্তি জীব বিভিন্ন কাজে ব্যবহার করে। প্রাকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না, সুকেন্দ্রিক কোষে পাওয়া যায়, তবে ব্যতিক্রম হচ্ছে ট্রাইকোমোনাস নামক প্রোটোজোয়াতে মাইটোকন্ড্রিয়া থাকে না। এবার চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মাইটোকন্ড্রিয়া শেষ হলো। এবার আমরা আরেকটি ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ, যেটা উদ্ভিদ কোষের প্লাস্টিড, সেই সম্পর্কে জানবো। তাহলে উদ্ভিদ কোষে গুরুত্বপূর্ণ অংশে প্লাস্টিডের আবিষ্কারক কে? আর্নেস্ট হ্যাকেল। আবিষ্কারক আর্নেস্ট হ্যাকেল। আবিষ্কৃত হয়েছে কত সালে? 1866 সালে। প্লাস্টিডের কাজ কি? প্লাস্টিডের কাজ কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু? প্লাস্টিডের প্রধান কাজ খাদ্য উৎপাদন করা, খাদ্য সঞ্চয় করা এবং পরাগায়নে সাহায্য করা। প্লাস্টিডের প্রধান কাজ খাদ্য উৎপাদন করা, 2 খাদ্য সঞ্চয় করা, 3 উদ্ভিদ দেহকে বর্ণময় আকর্ষণীয় করে, উদ্ভিদ দেহকে বর্ণময় আকর্ষণীয় করে, পরাগায়নে সাহায্য করা।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্লাস্টিকের আবিষ্কারক আর্নেস্ট হ্যাকেল, আবিষ্কারের সাল 1886 সালে আবিষ্কৃত হয়। এই যে গুরুত্বপূর্ণ উদ্ভিদের প্লাস্টিক অঙ্গাণুটি খাদ্য উৎপাদন করে, খাদ্য সঞ্চয় করে, উদ্ভিদকে বর্ণময় আকর্ষণীয় করে, পরাগায়নে সহযোগিতা করে। চলে এবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু আমরা একটি প্লাস্টিকের চিত্র দিকে লক্ষ্য করি একটু। এই যে একটা বহিস্তর, প্লাস্টিকের বহিস্তর, এর নিচে আরেকটি স্তর, তার নাম হচ্ছে যে অন্তঃস্তর। প্লাস্টিকের ভিতরে চাকতির মতো অংশ থাকে এবং একে অপরের সাথে যুক্ত হয়ে থাকে। চাকতির মতো অংশ প্লাস্টিকের ভিতরে। এই চাকতির মতো অংশগুলোকে বলা হয় কি? থাইলাকয়েড। এবং চাকতির মতো অংশগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে স্তূপাকার গঠন তৈরি করে, তাকে কি বলা হয়? গ্রানাম। এই গ্রানামগুলো একে অপরের সাথে একটি নালীর মাধ্যমে যুক্ত থাকে। এই গ্রানামগুলো একে অপরের সাথে একটি নালীর মাধ্যমে যুক্ত থাকে, তাকে কি বলা হয়? স্ট্রোমা ল্যামেলি। এবং এখানে তরলপূর্ণ বিভিন্ন অংশ থাকে, এগুলোকে কি বলা হয়? ম্যাট্রিক্স। তাহলে এটা কিসের চিত্রে গেল বন্ধু? প্লাস্টিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্লাস্টিক। তাহলে প্লাস্টিকের চিত্রে আমরা দেখতে পেলাম বহিস্তর থাকে, তার ভিতরে অন্তঃস্তর থাকে, চাকতির মতো অংশগুলো থাকে, যেগুলোর প্রত্যেকটাকে থাইলাকয়েড বলে। একত্রে যখন স্তূপাকার গঠন করে তখন থেকে গ্রানাম বলে। গ্রানামগুলো একে অপরের সাথে যে নালীর মাধ্যমে যুক্ত থাকে তাকে স্ট্রোমা ল্যামেলি বলে। এবং ক্লোরোপ্লাস্টের ভিতরে যে তরলপূর্ণ অংশ থাকে তাকে কি বলা হয়? প্লাস্টিড। তাহলে এবার চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্লাস্টিডের প্রকার ভিতরে। প্লাস্টিড 3 প্রকার। প্লাস্টিড কত প্রকার? 3 প্রকার। 1 ক্লোরোপ্লাস্ট, 2 ক্রোমোপ্লাস্ট, 3 লিউকোপ্লাস্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্লাস্টিডের প্রকার ভেতরে গিয়ে যদি দেখি, প্লাস্টিড প্রধানত 3 প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এবার চলো আমরা এই প্লাস্টিডের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। চিত্রের দিকে যদি ভালোভাবে খেয়াল করেছি আমরা, সেখানে বিভিন্ন অংশ পেয়েছি: অন্তঃস্তর, বহিস্তর, থাইলাকয়েড, গ্রানাম, স্ট্রোমা ল্যামেলি, ম্যাট্রিক্স। খুবই গুরুত্বপূর্ণ এই প্লাস্টিড উদ্ভিদ দিয়ে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নে। প্লাস্টিডের একটি প্রকারভেদ ছিল কি? 1 নম্বর প্রকারভেদ ছিল ক্লোরোপ্লাস্ট। সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। এই ক্লোরোপ্লাস্ট সবুজ রং কেন? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকে তাই সবুজ। ক্লোরোপ্লাস্ট কি? সবুজ বর্ণের প্লাস্টিড। এই ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? উদ্ভিদের কচি কাণ্ড পাতায়। উদ্ভিদের কচি কাণ্ড পাতায়। এই যে সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলা হয়, ক্লোরোফিল থাকার কারণে এটির রং সবুজ হয়।
এবং এটি কোথায় পাওয়া যায়? উদ্ভিদের কচি কাণ্ড ও পাতায় ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা। কিভাবে করে? এই যে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের যে গ্রানা অংশ, ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশটুকু সৌরশক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে পরিণত করে। ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশটুকু সৌরশক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে পরিণত করে। ক্লোরোপ্লাস্টের যে স্ট্রোমা আছে, স্ট্রোমাতে অবস্থিত বিভিন্ন উৎসেচক এই রাসায়নিক শক্তিকে এর ভিতরে থাকা পানি, কোষের ভিতরে থাকা পানি, বায়ুর কার্বন ডাই অক্সাইড কে নিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি দেখলাম? ক্লোরোপ্লাস্টের যে গ্রানাম অংশ সৌরশক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে পরিণত করে। ক্লোরোপ্লাস্টের যে স্ট্রোমাটি আছে, স্ট্রোমার উৎসেচক এই রাসায়নিক শক্তিকে কোষের ভিতরে থাকা পানি, বায়ু কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তাহলে ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ খাদ্য প্রস্তুত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকবার যদি আমরা রিভাইজ করি, সবুজ বর্ণের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলা হয়। উদ্ভিদের কচি কাণ্ড ও পাতায় ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্টের যে গ্রানা অংশ সৌরশক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে পরিণত করে। ক্লোরোপ্লাস্টের যে স্টোমা, এর ভিতরে উৎসেচকগুলো রাসায়নিক শক্তিকে এর মধ্যে থাকা অবস্থিত পানি এবং বায়ু কার্বন ডাই অক্সাইডকে নিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তাহলে এইভাবেই ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের খাদ্য প্রস্তুত করে। এবং এই ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকায় বর্ণ সবুজ হয়, এবং এই ক্লোরোপ্লাস্টে আবার ক্যারোটিনেট রঞ্জকও থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি দেখতে পেলাম? ক্লোরোফিলের বর্ণ সবুজ হয় কারণ এখানে ক্লোরোফিল আছে, উদ্ভিদের কচি কাণ্ড পাতায় পাওয়া যায়, এবং এই ক্লোরোপ্লাস্টে ক্যারোটিনেট নামক রঞ্জকও থাকে, এবং গ্রানা অংশ এবং স্ট্রোমা অংশ পরবর্তীতে ধীরে ধীরে সৌরশক্তিকে আমাদের শর্করা জাতীয় খাদ্যতে পরিণত করে। এই হচ্ছে যে প্লাস্টিডের প্রকারভেদে প্রথম ক্লোরোপ্লাস্ট, এটির কাজ, ফাংশন, বৈশিষ্ট্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্লাস্টিড কত প্রকার ছিল? 3 প্রকার। ক্লোরোপ্লাস্ট সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা জানবো ক্রোমোপ্লাস্ট। দ্বিতীয় প্রকারভেদ কি প্লাস্টিডের? ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্টটা রঙিন তবে সবুজ নয়। ক্রোমোপ্লাস্ট এটি রঙিন তবে সবুজ নয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ক্রোমোপ্লাস্টটা রঙিন তবে সবুজ নয়। এতে ক্যারোটিনেট থাকে, এখানে জ্যান্থোফিল থাকে। জ্যান্থোফিল নামক রঞ্জক থাকে, যার কারণে উদ্ভিদের বিভিন্ন অংশ হলুদ হয়। ক্যারোটিন থাকে, যার কারণে কমলা, উদ্ভিদের বিভিন্ন অংশ কমলা হয়। থাইকোএরিথিন থাকে, যার কারণে লাল হয়। থাইকোসায়ানিন থাকে, যার কারণে উদ্ভিদের বিভিন্ন অংশ নীল হয়। এই যে ক্রোমোপ্লাস্ট রঙিন তবে সবুজ নয়, ক্লোরোপ্লাস্টের ভিতরে আমরা জ্যান্থোফিল পাই, ক্যারোটিন পাই, তারপরে হচ্ছে যে থাইকোএরিথিন পাই,
ফাইকোসায়ানিন পাই। এই যে জ্যান্থোফিল ক্যারোটিনে ফাইকোএরিথিন, ফাইকোসায়ানিন থাকে, এই কারণে উদ্ভিদের বিভিন্ন অংশ বিভিন্ন রঙের হয় এবং উদ্ভিদ দেহকে ঠিক আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে। এই যে রঞ্জক পদার্থগুলো থাকে জ্যান্থোফিল ক্যারোটিন, ফাইকোএরিথিন, ফাইকোসায়ানিন উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে তোলে। উদ্ভিদ দেহকে বর্ণময় আকর্ষণীয় করে তোলে, পরাগায়নে সাহায্য করে উদ্ভিদ দেহকে। এই রঞ্জক পদার্থগুলো উদ্ভিদ দেহকে বর্ণময় আকর্ষণীয় করে তোলে। উদ্ভিদ দেহকে বর্ণময় আকর্ষণীয় করে তুলে কাজ কি তাহলে? পরাগায়নে সাহায্য করে। তাহলে ক্রোমোপ্লাস্টের কাজ কি? এই যে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে সেগুলো উদ্ভিদ দেহকে বর্ণময় এবং আকর্ষণীয় করে তুলে পরাগায়নে সাহায্য করে, এটাই হচ্ছে ক্রোমোপ্লাস্টের কাজ। তাহলে ক্রোমোপ্লাস্ট রঙিন তবে সবুজ নয়। ক্লোরোপ্লাস্টের ভিতরে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে, জ্যান্থোফিল থাকে, ফাইকোএরিথিন থাকে, ফাইকোসায়ানিন থাকে, এগুলো মিলেমিশে উদ্ভিদ দেহকে বিভিন্ন রঙিন করে তোলে এবং তা পরাগায়নে সহযোগিতা করে। তাহলে এই যে প্লাস্টিকের প্রকারের ভিতরে ক্রোমোপ্লাস্ট, এই ক্রোমোপ্লাস্ট কোথায় কোথায় পাওয়া যায়? উদ্ভিদের রঙিন অংশে, গাজরের মূলে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? গাজরের মূলে। গাজরের মূলে পাওয়া যায়। উদ্ভিদের বিভিন্ন ফুলে পাওয়া যায়, উদ্ভিদের ফুলে পাওয়া যায়, উদ্ভিদের ফুল পাতায় পাওয়া যায় রঙিন অংশে। তাহলে উদ্ভিদের বিভিন্ন রঙিন ফুল পাতায় গাজরের মূলে ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়। ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ কি? বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে যা কিনা পরাগায়নে সহযোগিতা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ক্রোমোপ্লাস্ট উদ্ভিদ দেহকে আকর্ষণীয় করে পরাগায়নে সহযোগিতা করে। এর আগে আমরা দেখেছিলাম ক্লোরোপ্লাস্ট শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। ক্লোরোপ্লাস্ট পাওয়া যাচ্ছিল কচি পান্ড ও কাঁটায়। ক্রোমোপ্লাস্ট পাওয়া যায় গাজরের মূলে, রঙিন ফুল পাতায়। তাহলে চলো এবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু প্লাস্টিকের তৃতীয় প্রকারভেদ লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এই যে লিউকোপ্লাস্ট, এটা হচ্ছে যে একটা বর্ণহীন প্লাস্টিড। বর্ণহীন প্লাস্টিড, কোনো রঞ্জক পদার্থ থাকে না। কোনো রঞ্জক পদার্থ থাকে না, খাদ্য সঞ্চয়ে সহযোগিতা করে। জনন কোষে ভ্রূণে পাওয়া যায় কোথায়? যেখানে সূর্যালোক পৌঁছায় না, যেখানে সূর্যালোক পৌঁছায় না। কোথায়? ভ্রূণ, জনন কোষ, এইসব জায়গায় লিউকোপ্লাস্ট পাওয়া যায়। লিউকোপ্লাস্টটা কি? একটা বর্ণহীন প্লাস্টিড, কোনো রঞ্জক পদার্থ থাকে না, যেখানে সূর্যালোক পৌঁছায় না, ভ্রূণ জনকোষ সেখানে পাওয়া যায়, খাদ্য সঞ্চয়ে সহযোগিতা করে। সূর্যের আলো পেলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। খুবই গুরুত্বপূর্ণ, সূর্যালোক পেলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, লিউকোপ্লাস্ট হচ্ছে একটা বর্ণহীন প্লাস্টিড, কোনো রঞ্জক থাকে না, সূর্যালোক যেখানে পৌঁছায় না সেখানে, যেমন ভ্রূণকোষ, জনন কোষ, এগুলোতে লিউকোপ্লাস্ট পাওয়া যায়। সূর্যালোক পেলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। তাহলে আমরা উদ্ভিদ দেহে যে বিশেষ অঙ্গাণু প্লাস্টিড সম্পর্কে বিস্তারিত জানলাম। এটি 3 প্রকারভেদ
প্রকারভেদ, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট সম্পর্কে জানলাম, চিত্র দেখলাম। এবং ক্লোরোপ্লাস্টের কাজ খাদ্য প্রস্তুত করা, ক্রোমোপ্লাস্টের কাজ পরাগায়নে সহযোগিতা করা, লিউকোপ্লাস্টের কাজ খাদ্য সঞ্চয় সহযোগিতা করা, সেই সম্পর্কে জানলাম। এবং এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ। আমরা একটা চিত্র অঙ্কন করেছিলাম, যেখানে দেখেছিলাম বিভিন্ন স্তর, অন্তঃস্তর, বহিস্তর, গ্রানা অংশ থাকে, থাইলাকয়েড থাকে, ম্যাট্রিক্স থাকে। তাহলে চলো আমরা আজকে যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু পড়তেছি, সেই ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আরেকটি হচ্ছে যে কি, গলজি বস্তু। এই গলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়। তবে উদ্ভিদ কোষে থাকতে পারে। গলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে উদ্ভিদ কোষেও থাকতে পারে। এই গলজি বস্তু প্যাকেটিং এর কাজ করে, কিংবা পোস্ট অফিসের মতো কাজ করে। এটাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। গলজি বস্তু প্যাকেজিং এর কাজ করে। পোস্ট অফিস বক্সের মতো। এই কারণে এটিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, গলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে উদ্ভিদ কোষেও থাকতে পারে। গলজি বস্তু প্যাকেজিং এর কাজ করে, পোস্ট অফিসের বক্সের মতো, ট্রাফিক পুলিশ বলা হয়। এই যে গলজি বস্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা বিভিন্ন লিপিড প্রোটিনকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা লিপিড প্রোটিনকে সংগ্রহ করে, প্রসেসিং করে, পরবর্তীতে এই লিপিড এবং প্রোটিনকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়। কোষের পরিবহন মাধ্যম হিসেবে কাজ করে। কোষের যে বিভিন্ন পরিবহন অঙ্গ, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে লিপিড আসে, প্রোটিন আসে, সেগুলো পরিবহনের কাজ করে কে, এই গলজি বস্তু। এই গলজি বস্তুটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা বিভিন্ন কাঁচামাল, যেমন প্রোটিন ও লিপিডকে সংগ্রহ করে, তারপর প্রসেসিং করে এবং এদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়। তাহলে গলজি বস্তুর কাজ সম্পর্কে জানলাম। প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষেও থাকতে পারে। প্যাকেজিং এর কাজ করে, পোস্ট অফিস বক্সের মতো। এন্ডোপ্লাজম, তার একটা উদাহরণ দেখলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বিভিন্ন কাঁচামাল, যেমন প্রোটিন ও লিপিড আসে এবং এগুলোকে সংগ্রহ করে, প্রসেসিং করে, প্রোটিন ও লিপিডকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়। এটাই হচ্ছে গলজি বস্তুর কাজ। তাহলে গলজি বস্তু কি কি অংশ নিয়ে গঠিত? প্রথমে থাকে হচ্ছে যে সিস্টার্নি। গলজি বস্তুর যেটা গঠন চিত্র দেখি, এগুলোকে বলা হয় সিস্টার্নি। বৃহৎ ভ্যাসিকল, এগুলো হচ্ছে সিস্টার্নি। এগুলো হচ্ছে কি, ক্ষুদ্র ভ্যাসিকল। চিত্র গলজি বস্তু। তাহলে গলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষেও থাকতে পারে। এরা প্যাকেজিং এর কাজ করে, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে কাঁচামাল, প্রোটিন ও লিপিড আছে, সেগুলোকে সংগ্রহ করে এবং সেগুলোকে প্রসেসিং করে তাদের যে লিপিড এবং প্রোটিনের গন্তব্যস্থল কোষের কোথায়, সেখানে পৌঁছায় দেয়। এবং আমরা দেখতে পেলাম গলজি বস্তু সিস্টার্নি এবং
বৃহৎ এবং ক্ষুদ্র ভেসিকলের সহযোগিতায় কাজ করে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে কি, গলজি বস্তু হরমোন সংশ্লেষ করে, হরমোন ক্ষরণ করে। তাহলে গলজি বস্তু ভেসিকল এবং সিস্টার্নি যে গাঠনিক উপাদান আছে সেগুলোর সহযোগিতায় কি বিভিন্ন ধরনের হরমোন ক্ষরণ করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা কাঁচামাল প্রোটিন ও লিপিডকে পরিবহনের কাজ করে। এবং পোস্ট অফিস বক্সের মতো, অর্থাৎ ট্রাফিক পুলিশ। তাহলে আমাদের মাঝে থেকে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু গলজি বস্তু, যা কিনা প্রধানত প্রাণীকোষে পাওয়া যায়, সেই অংশটুকু চলে গেলে আমরা চিত্র দেখলাম, কি কি অংশ নিয়ে গঠিত তা দেখলাম, কাজ কি দেখলাম। তাহলে এবার চলো লাইসোজোম। ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি, লাইসোজোম। ঝিল্লিযুক্ত খুবই গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে এবার জানবো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোমের গায়ে যুক্ত থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোমের গায়ে যুক্ত থাকে প্রোটিন সংশ্লেষণে। তার মানে বুঝতেই পারতেছি রাইবোজোমের প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণ করা। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষণে সহযোগিতা করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোমের গায়ে যুক্ত থাকে, প্রোটিন সংশ্লেষণে সহযোগিতা করে। তাছাড়া কোষ গহ্বর ও মাইটোকন্ড্রিয়া সৃষ্টিতেও সহযোগিতা করে। কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া সৃষ্টিতেও সহযোগিতা করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি দেখলাম? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যা কিনা রাইবোজোমের গায়ে যুক্ত থাকে। রাইবোজোমের গায়ে যুক্ত থাকা মানে রাইবোজোমের প্রধান কাজ প্রোটিন তৈরি করা। ঠিক তেমনি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষণে সহযোগিতা করে, কোষ গহ্বর ও মাইটোকন্ড্রিয়া সৃষ্টিতেও সহযোগিতা করে। এবং এটা উদ্ভিদ প্রাণী উভয় কোষে পাওয়া যায়। আমরা দেখেছিলাম গলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষেও থাকতে পারে, তবে এটা উদ্ভিদ প্রাণী উভয় কোষে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ভিতরে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোমের গায়ে যুক্ত থাকে, রাইবোজোমের গায়ে যুক্ত থাকে প্রোটিন সংশ্লেষণে সহযোগিতা করে। কোষের ভিতরে যে কোষ গহ্বর এবং মাইটোকন্ড্রিয়া থাকে সেগুলো সৃষ্টিতে সহযোগিতা করে। এই মাইটোকন্ড্রিয়া কোথায় পাওয়া যায়? উদ্ভিদ প্রাণী উভয় কোষে পাওয়া যায়। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উদ্ভিদ প্রাণী উভয় কোষেই পাওয়া যায়। এবার আমরা জানবো কোষ গহ্বর সম্পর্কে। কোষের ভিতরে যে ফাঁকা স্থান থাকে তাকে কোষ গহ্বর বলা হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোষের ভিতরে যে ফাঁকা স্থান থাকে তাকে কোষ গহ্বর বলা হয়। এবং উদ্ভিদ কোষের কোষ গহ্বর খুবই বড়। উদ্ভিদ কোষে বৃহৎ কোষ গহ্বর থাকে। প্রাণী কোষে যদিও থাকে তাহলে সেটা কি হয়? ছোট হয়, খুবই ক্ষুদ্র। প্রাণী কোষে যদি থাকে তাহলে তা খুবই ক্ষুদ্র হয়।
তাহলে বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। প্রাণী কোষে যদিও কোষ গহ্বর থাকে না, যদিও থাকে তাহলে তা খুবই ক্ষুদ্র হয়। তাহলে কোষ গহ্বর কি? কোষের ভিতরে যে ফাঁকা স্থান তাহাকে কোষ গহ্বর বলে। এবং কোষ গহ্বর, বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, ক্ষুদ্র কোষ গহ্বর প্রাণী কোষের বৈশিষ্ট্য। এই যে ধরো এটি একটি কোষ গহ্বর, এই কোষ গহ্বরের ভিতরে কি থাকে? কোষরস থাকে। কোষ গহ্বর কোষরস ধারণ করে। কোষ গহ্বর আর একটা কি? কোষ গহ্বর কোষরস ধারণ করে। এই কোষ রসের ভিতরে বিভিন্ন দেখতে পাচ্ছি আমরা অজৈব লবণ, চর্বি, শর্করা এগুলো থাকে, এগুলো সঞ্চয় করে। কোষ গহ্বর কোষরস ধারণ করে। এই কোষরসের ভিতরে অজৈব লবণ, চর্বি, শর্করা এগুলো সঞ্চয় থাকে। তাহলে কি? কোষের ভিতরে যে ফাঁকা স্থান তাহাকে কোষ গহ্বর বলে। বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, প্রাণী কোষে থাকে না, যদিও থাকে তা ছোট হয়। এই কোষ গহ্বর কোষরস ধারণ করে। কোষরসে অজৈব লবণ থাকে, চর্বি থাকে, শর্করা থাকে। কোষরস কি করে? কোষরস ধারণ করে, অজৈব লবণ থাকে, চর্বি থাকে, শর্করা থাকে। তাহলে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোষ গহ্বর সম্পর্কে জানলাম। কোষের ভিতরে যে ফাঁকা স্থান যা কিনা কোষরস ধারণ করে, কোষরসের ভিতরে অজৈব লবণ, চর্বি, শর্করা এগুলো থাকে। এবারে আমরা জানবো হচ্ছে যে কি? লাইসোজোম। আজকের ক্লাসের শেষ টপিক। এই ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু লাইসোজোম উদ্ভিদকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। কি কাজ? জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে, জীবাণুর হাত থেকে রক্ষা করে। এই লাইসোসোমের ভিতরে যে উৎসেচক গুলো আছে আগত জীবাণুকে হজম করে। এর উৎসেচক গুলো আগত জীবাণুকে হজম করে। এই লাইসোসোম একটা বিশেষ পর্দা দিয়ে আবৃত থাকে। এই লাইসোজোম বিশেষ পর্দা দিয়ে আবৃত থাকে, তাই এর আশেপাশে অঙ্গাণুগুলোর সংস্পর্শে আসলে নষ্ট হয় না। তাই এর আশেপাশের অঙ্গাণুগুলো এর সংস্পর্শে আসলে নষ্ট হয় না। কোনো কারণে কোষে অক্সিজেনের অভাব দেখা দিলে কিংবা লাইসোজোমের পর্দা নষ্ট হলে পুরো কোষটি নষ্ট হয়ে যায়। কোনো কারণে কোষে অক্সিজেনের অভাব দেখা দিলে কিংবা লাইসোজোমের প্রাচীর পর্দা এগুলো নষ্ট হলে পুরো কোষটি মারা যেতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, কি জানলাম? কোষে অক্সিজেন অভাব দেখা দিলে কিংবা লাইসোজোমের পর্দা নষ্ট হয়ে গেলে পুরো কোষটি মারা যেতে পারে। এই লাইসোজোম কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। লাইসোজোমের ভিতরে যে উৎসেচকগুলো থাকে আগত জীবাণুকে হজম করে। এর একটা বিশেষ পর্দা থাকে, এর কারণে লাইসোজোমের আশেপাশে অঙ্গাণুগুলোর কোনো ক্ষতি হয় না। কিন্তু কোনো কারণে যদি অক্সিজেনের অভাব দেখা যায় কোষের ভিতরে এবং লাইসোজোমের পর্দাটা নষ্ট হয়ে যায়, তাহলে ধীরে ধীরে পুরো কোষটি কি নষ্ট হয়ে যায়। এই ছিল তোমাদের জন্য আজকের এই ক্লাসটি, যেখানে আমরা
সাইটোপ্লাজম সংজ্ঞা দেখেছি। সর্বপ্রথমে সাইটোপ্লাজমে অঙ্গাণু থাকে, কাজের দিক দিয়ে একে অন্যের থেকে ভিন্ন হলেও একে অপরের উপর নির্ভরশীল, এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো দুই রকমের হয়, কোনটা ঝিল্লিযুক্ত, কোনটা ঝিল্লিবিহীন। আমরা আজকে ঝিল্লিযুক্ত দেখলাম। ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলো কি ছিল? মাইটোকন্ড্রিয়া ছিলাম। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক দেখছি, মাইটোকন্ড্রিয়ার কাজ কি দেখছি, মাইটোকন্ড্রিয়ার একটা গাঠনিক চিত্র দেখেছি। তারপরে আমরা ঝিল্লিযুক্ত আরেকটি অঙ্গাণু সাইটোপ্লাজমীয় আরেকটি অঙ্গাণু প্লাস্টিড সম্পর্কে দেখছি। প্লাস্টিডের 3টা প্রকারভেদ, প্লাস্টিডের চিত্র দেখেছিলাম। 3টা প্রকার ভিতরে কোনটা কোথায় পাওয়া যায়, কোনটার কাজ কি, এবং তার পরবর্তীতে আমরা দেখেছি হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে দেখেছি কোষ গহ্বর, গলজি বস্তু, সর্বশেষ আমরা কি দেখলাম? লাইসোজোম। এই হচ্ছে আমাদের ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এবং আমাদের আরেকটি অংশ এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ভিতরে, তা হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এটা বাকি রয়ে গেল, এবং এই ক্লাসটি তোমাদের আগামীতে হবে। তো আমি তোমাদের আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।